বাণী এডুকেশন ও বাণী জব কোচিং এর পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাই। আমি আজকে আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচ্য টপিক নত্ব ও সত্যবিধান। আমরা সবাই জানি যে এই টপিকটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে পরীক্ষায় কোশ্চেন আসে এবং কিভাবে আসে। যেমন আসে নিচের কোনটি নত্যবিধানের নিয়মে সাধিত, অথবা নিচের কোনটি সত্যবিধানের নিয়মে সাধিত, অথবা নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত, আবার নিচের কোন বানানটি সঠিক, নিচের কোন বানানটি ভুল, এটা নিয়ে কোশ্চেন আসে। তো আমরা প্রথমে নত্যবিধানটা নিয়ে একটু আলোচনা করব। নত্যবিধান, নত্যবিধান অর্থ মানে নত্যবিধানের আলোচ্য বিষয়টা আসলে কি? নত্যবিধানের আলোচ্য বিষয় হচ্ছে এক্স্যাক্টলি দন্তন্য হবে নাকি মূর্ধন্য হবে, এইটা হচ্ছে মূল ফ্যাক্ট। অর্থাৎ কোন জায়গাটাতে আমার নত্যবিধান অনুযায়ী মূর্ধন্য বসাতে হবে এবং কোন জায়গাটাতে দন্তন্য বসাতে হবে, এটা হচ্ছে নত্যবিধানের আলোচ্য বিষয়। তো এই নত্ব ও সত্যবিধান এটা মূলত তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ তৎসম শব্দের বাইরে এই নত্ব ও সত্যবিধানের অস্তিত্ব নেই। অর্থাৎ মূর্ধন্যর ব্যবহার শুধুমাত্র তৎসম শব্দেই হয়। ঠিক আছে? তো আমরা একটু দেখব, স্টেপ টু স্টেপ দেখব। প্রত্যেকটা স্টেপ একটু ভালোভাবে দেখলে আমার মনে হয় না যে সমস্যা থাকবে কারো। স্টেপ ওয়ান, বলা হচ্ছে নত্যবিধানের নিয়ম অনুযায়ী রি, র আর হচ্ছে মূর্ধন্য ষ, রি, র এবং মূর্ধন্য ষ এর পরে সর্বদা যে নটা হবে সেটা হচ্ছে মূর্ধন্য। আমি একটু দেখি ব্যাপারটা কি। তাহলে আমি দেখি ঋণ এটা নাকি এইটা। অবশ্যই এটা হবে, যেহেতু রির পরে মূর্ধন্য, এটা ভুল। ঠিক আছে? তো এরপরে দেখি র, রতে কি হয়? রতে কারণ, বরণ, উদাহরণ, অর্থাৎ প্রত্যেকটা রর পরে যেখানে ন বসানো লাগবে সেখানে কিন্তু আমার মূর্ধন্য বসাতে হবে। এটা নত্যবিধান নিয়ম অনুযায়ী খুবই সহজ একটা ব্যাপার। একটু ভালোভাবে দেখলেই বিষয়টা রপ্ত হয়ে যাবে আপনাদের। তো র তো শুধু এই র আকারে থাকে না, আরো বিভিন্ন আকারে থাকে। কার আকারে মানে রিকার আকারে থাকে। রিকার আকার থাকলে কেমন হয়? যেমন দেখেন তৃণ, এখানে দুইটা বানান আছে, তৃণ, এ একটা বানান আর এ একটা বানান। এখন রির পরে আমাকে তো মূর্ধন্য বসাতে হবে, তাহলে আমার এই বানানটা ভুল, এটা সঠিক। আশা করি বুঝতে পারছেন। এই র আবার কার আকারে থাকে, আবার ফলা আকারেও থাকে। ফলা আকার যখন থাকে তখন সে এরকম থাকে, এরকম। তাহলে আমি একটু দেখি, আমন্ত্রণ, আমন্ত্রণ একটা বানান, নিমন্ত্রণ এই আর একটা, নিমন্ত্রণ। এখানে কোন অবস্থাতে কিন্তু দন্তন্য হবে না, মূর্ধন্য হবে। কেন? এই যে র ফলা এর পরে কিন্তু আমাকে অবশ্যই মূর্ধন্য বসাতে হবে। তাহলে এই বানানগুলো আমরা দেখলাম। এবার দেখি মূর্ধন্যস্ব। মূর্ধন্যস্বর পরে যে নটা বসে সেই নটা কিন্তু অবশ্যই মূর্ধন্য। যেমন দেখেন, আমি যদি বলি ঈশান, ঈশান, কিষান, কিষান, এই যে ব্যাপারটা মূর্ধন্যস্বর পরে অলওয়েজ টাইম মূর্ধন্য। তাহলে আমরা এই স্টেপ ওয়ানের যে নিয়মটা গেল, এই নিয়মে কি শিখলাম? রি, র, স এরপরে মূর্ধন্য। মানে রটা আবার বিভিন্ন আকার থাকতে পারে, কার আকারে থাকতে পারে, ফল আকারে থাকতে পারে। তো আমি আশা করি স্টেপ ওয়ানটা খুব ভালোভাবে বুঝলেন। আমি এবার স্টেপ টু নিয়ে আলোচনা করব। স্টেপ টু, নত্যবিধানের নিয়ম অনুযায়ী আমরা দেখব স্টেপ টু আসলে কিভাবে, মানে সহজে স্টেপ টুতে আমরা দেখাবো যে কিভাবে মূর্ধন্যের ব্যবহার করা যায়। তো মনে করেন এতক্ষণ আমরা দেখালাম বা আমরা দেখলাম রি, র, স এর পরে যে বর্ণটা বসে সেই বর্ণটা মূর্ধন্য হয়। এটা আমরা স্টেপ ওয়ানে দেখলাম। এখন আমার কাছে কথা হচ্ছে,
এই এটা স্টেপ 1 এ দেখলাম S1, এবার S2 তে দেখবো যে রি, র, স এর পরে আরেকটা যে কোনো বর্ণ থাকলো, এখানে যদি মূর্ধন্য বসানো লাগে, অথবা এখানে আরেকটা বর্ণ থাকলো, এখানে যদি মূর্ধন্য বসানো লাগে, অর্থাৎ রি, র, স এর ঠিক পরেরটা না হয়ে যদি খানিকটা দূরে নেওয়া বসাতে হয়, তখন আমি কিভাবে বসাবো? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, অনেকেই একদম প্রথমে জিজ্ঞাসা করলে বলে ফেলে যে এখানে দন্তন্য হবে। আসলে দন্তন্য হবে না, এর কিছু নিয়ম আছে। দন্তন্য হবে না, আবার মূর্ধন্য হবে না, বা দন্তন্য হবে আবার মূর্ধন্য হবে, এর কিছু নিয়ম আছে, নিয়মগুলো একটু দেখতে হবে। তো বাদ দেন, ক্লাস বাদ দেন, আগে দেখেন আপনার মাথার উপরে যে ফ্যানটি ঘুরতেছে, এই ফ্যানটি ঘোরার জন্য এখানে একটা ফ্যান রয়েছে। এই ফ্যানটি ঘোরার জন্য আহ, যে ধরনের মানে ইনস্ট্রুমেন্ট দরকার, কি কি দরকার? সুইচ দরকার, তার দরকার, আর এই ফ্যানটা দরকার। তো প্রথমে আপনি যদি এই ফ্যানটা এখানে ঝুলিয়ে রাখলেন এবং বললেন যে ঘুরবে, কখনোই ঘুরবে না। ফ্যান লাগাতে হবে, সুইচ লাগাতে হবে, সুইচ থেকে ফ্যান পর্যন্ত একটা কানেকশন দিতে হবে। এই কানেকশন দেওয়ার পরে সুইচটা অন করবেন, ফ্যানটা চলবে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যে প্রথমে সুইচ বোর্ড, তারপরে তারের কারেন্ট লাগবে, তারপরে এখানে একটা ফ্যান ঘুরবে, পুরো সার্কিটটা এইভাবে কাজ করবে। তো আমি একটু দেখবো যে ব্যাপারটা কি, আমি একটু আঁকাই, টোটালটা দেখি বোর্ডে। তো আমি একটা সুইচ বোর্ড আঁকাই, এটা সুইচ বোর্ড, এটা সুইচ বোর্ড। হ্যাঁ, সুইচ বোর্ড, এই সুইচ বোর্ডের যে বর্ণগুলো মানে সুইচগুলো রয়েছে, সেটা হচ্ছে রি, আর একটা হচ্ছে র, আর একটা হচ্ছে মূর্ধন্য ষ। এই রি, র, মূর্ধন্য ষ, এটা হচ্ছে আমার সুইচ বোর্ড। এবার আমার ফ্যানটা ঠিক এখানে আছে, এখানটা ফ্যান আছে। আমার ফ্যানের যে নাম সেটা মূর্ধন্য ফ্যান। বিভিন্ন ব্র্যান্ডের ফ্যান থাকে না, ওই যে ইয়ে থাকে, ন্যাশনাল থাকে, তারপরে ওই যে এলজি থাকে, বিভিন্ন ওয়ালটন থাকে, বিভিন্ন ব্র্যান্ডের ফ্যান রয়েছে। তো এরকম একটা ফ্যান যার নাম মূর্ধন্য ফ্যান। তো এটা হচ্ছে রি, র, স, এটা হচ্ছে আমার সুইচ বোর্ড, আর এটা হচ্ছে ফ্যান। তাহলে এই রি, র, স এর এইখান থেকে যে কানেকশনটা লাগবে, এটা তারের কানেকশন। তারের কানেকশনটা একটু দিই, এটা তারের কানেকশন। হুম, এটা তারের কানেকশন। এখন এই তারের ভেতরে তো কিছু জিনিস থাকা লাগবে, ভালো করে বুঝতে হবে কিন্তু ব্যাপারটা। যারা নত্যবিধান পারেন না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, নত্যবিধানের এই ক্লাসটা দেখলে আপনি যদি মানে পাগল না হয়ে যান, তাহলে কখনো নত্যবিধান বলবেন না। তো দেখেন, রি, র, স, এরপরে আমার যে এটা সুইচ বোর্ড, এরপরে তারের কারেন্ট, তাহলে লিখি এটা তারের কারেন্ট, তারের কারেন্ট। ওকে, তারের কারেন্ট। এবার দেখবো তো তারের কারেন্টের ভিতরে কি কি থাকবে। প্রথমটা হচ্ছে ক বর্গ, ক বর্গ। তো ক বর্গে পাঁচটা, এক একটা প্রতিটা বর্গে পাঁচটা করে বর্ণ থাকে। তাহলে ক বর্গে আছে ক, খ, গ, ঘ, উম। এবার দেখবো প বর্গ, প বর্গ পাঁচটি বর্ণ রয়েছে, প, ফ, ব, ভ, ম। এবার হচ্ছে স্বরবর্ণ, স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ টোটাল হচ্ছে 11টি, 11টি স্বরবর্ণ। আরটা মনে রাখবেন, অন্তর্জ, অন্তস্থ, অন্তস্থ, আরটা হচ্ছে অনেশ্বর, আর একটা হচ্ছে হ। তাহলে এই হচ্ছে আমার তারের কারেন্ট, অর্থাৎ রি, র, স থেকে শুরু করে, অর্থাৎ একটা বানানের ভিতরে রি, র, স যেখানে রয়েছে ওটা সুইচ বোর্ড, ওইখান থেকে মূর্ধন্য পর্যন্ত একটানা যদি এই বর্ণগুলো পর পর সাজানো থাকে তাহলে মূর্ধন্য হবে, আর যদি না থাকে তাহলে দন্তন্য হবে। ব্যাপারটা কি, আমি একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে। আমি এখানে লিখলাম একটা শব্দ, রামায়ণ। আমার এখানে কি হবে একটু দেখি, রামায়ণ, রামায়ণ, রামায়ণ মানে কি? তো এই যে র, আমার সেই সুইচ বোর্ড রয়েছে, সুইচ বোর্ড, আর এখানে আমার ফ্যানটা বসাতে হবে। এখন দেখতে হবে যে র থেকে এই পর্যন্ত ভেতরের কানেকশনটা আছে কিনা। আমি আবারও বলি, র থেকে এই পর্যন্ত ভেতরের কানেকশনটা রয়েছে কিনা, এটার উপরে ডিপেন্ড করবে আমার ফ্যানটা ঘুরবে কিনা। তাহলে দেখি আমি, এখানে র আছে, ম অন্তস্থ, তো ম আছে, ম, এই যে ম পবর্গে ম রয়েছে, অন্তস্থ, অন্তস্থ আছে এই, তাহলে র থেকে অন্তস্থ পর্যন্ত কানেকশন রয়েছে আমার, অর্থাৎ সুইচ থেকে ফ্যান পর্যন্ত কানেকশন রয়েছে, ডিরেক্ট মূর্ধন্য, কোনো হিসাব নাই, রামায়ণ। এবার দেখেন আরেকটা বর্ণ লিখি আমি, আপ্যায়ন, আপ্যায়ন। আপ্যায়ন বর্ণটা কি হবে দেখেন, আপ্যায়ন বর্ণটা এই যে তারের কারেন্ট অন্তস্থ আছে,
আচ্ছা প আছে প, আচ্ছা আ স্বরবর্ণ, এই যে স্বরবর্ণ আছে, কিন্তু আমার কি এখানে দন্তন্য না মূর্ধন্য? কখনোই মূর্ধন্য হবে না, কারণ কি এত সুইচ বোর্ডই নেই, রি র স্বর কোনোটাই তো এখানে নেই, তাহলে এখানে হবে দন্তন্য, আপ্যায়ন বানানে দন্তন্য। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার দেখেন আমি যদি বলি আরেকটা শব্দ অগ্রহায়ণ, 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 এখানটা কি হবে দেখেন, এখানটা কি হবে, আমার প্রথমে সুইচ বোর্ড নাই, ওকে সমস্যা নাই, গ এটা সুইচ বোর্ড না। পরেরটা দেখি রফলা, এই রফলা রয়েছে, আমি প্রথমে দেখিয়েছিলাম যে র বিভিন্ন আকারে থাকতে পারে, এটা ফলা আকারেও থাকতে পারে আবার কার আকারেও থাকতে পারে, এখানে ফলা আকারে রয়েছে, তাহলে আমার সুইচ বোর্ড আমি পাইছি, এটা সুইচ বোর্ড, হ্যাঁ সুইচ বোর্ড। এরপরে দেখি হ, এই যে হ রয়েছে, এবার দেখেন স্বরবর্ণ আ রয়েছে, এবার লাস্ট অন্তস্থ এটা রয়েছে, তাহলে এই সুইচ বোর্ড থেকে ডাইরেক্ট মূর্ধন্য বা দন্তন্য বসানোর আগ পর্যন্ত আমার এই কানেকশন গুলো কিন্তু রয়েছে, তাহলে আমি এখানে যেটা বসাবো সেটা মূর্ধন্য। অগ্রহায়ণ, ঠিক আছে, অগ্রহায়ণ মূর্ধন্য হবে বানান। আমি এটা দেখি প্রদান, প্রদান বানানে কি হবে, প্রদান, 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 তাহলে র ফলা রয়েছে, আমার সুইচ বোর্ড রয়েছে। এবার দেখি দ, আচ্ছা দ কি কানেকশনের কোনো জায়গায় রয়েছে? না, দ কোনো জায়গাও নেই, তাহলে আমার এখানে আমার কানেকশন মানে মিসিং হয়ে গেল বা কানেকশনটা কেটে গেল, তাহলে আমার এখানে কোনটা হবে, দন্তন্য। আমি আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি, ঠিক আছে। এবার দেখেন আমি যদি বলি অর্চনা, 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 তাহলে এই যে রেফ আমার ইয়ে রয়েছে, ওই যে কি বলা যায় এটাকে, সুইচ বোর্ড র ফালা রয়েছে, মানে রেফ রয়েছে, এরপর দেখেন চ আছে, চ তো এর ভিতরে কোথাও নাই, তাহলে এটা হবে দন্তন্য, অর্চনা। আমি গ্রহণ বানানটা দেখি, গ্রহণ, গ্রহণ, গ্রহণ বানানে কি বলতেছে, গ্রহণ, দেখি গ্রহণ বানানটা, আমার এখানে র ফালা রয়েছে, হ রয়েছে, বাট র ফালা রয়েছে, তাহলে আমার একটা সুইচ বোর্ড রয়েছে, এবার হ, হটা কই, হ্যাঁ হ আছে, তাহলে আমার একটা ফ্যান ঘুরবে, গ্রহণ। আমি আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারলেন। আরেকটা বানান দেখি, রূপায়ণ, রূপায়ণ, তো একটু দেখি, র রয়েছে সুইচ বোর্ড, প তারের কারেন্ট, অন্তস্থ তারের কারেন্ট, আকার স্বরবর্ণ রয়েছে, তাহলে আমার এখানে অবশ্যই ফ্যানটা ঘুরতে হবে, রূপায়ণ। আমি আশা করি স্টেপ টুটা আপনারা খুব ভালোভাবে বুঝলেন। আজ এ পর্যন্ত। নত্য বিধানের পরের পার্ট আমি আরেকটা ক্লাসে আলোচনা করব, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি আশা করি পুরো নত্য ও সত্য বিধানের ক্লাসটা সম্পূর্ণ করলে আপনাদের নত্য ও সত্য বিধান সম্পর্কে কোনো সমস্যা তো থাকবেই না, এবং অনেক অনেক শুদ্ধ বানান আপনারা পাবেন। ধন্যবাদ সবাইকে। বাণী এডুকেশন ও বাণী জব কোচিং এর পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।